হ্যালো ফ্রেন্ডস, আমি এলহাম হোসেন। সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা যারা সাহিত্য সমালোচনা করি তাদের অনেকের মধ্যে একটি প্রবণতা কাজ করে। আমরা কোনো কবিতা, কোনো উপন্যাস অথবা কোনো শিল্পকর্মের যখন বিচার বিশ্লেষণ করি, তার মধ্যে অর্থ খুঁজি, তখন আমরা বলি যে লেখক এই বলেছেন, লেখক ওই বুঝিয়েছেন, বা লেখক এই অর্থ নির্দেশ করেছেন। এই যে প্রবণতা, এটিকে একেবারে পুরোপুরি ঘুরিয়ে দিলেন রোলা বার্থ 1967 সালে তার বেশ নামকরা প্রবন্ধ দ্য ডেথ অব দ্য অথার, এই প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়ে। প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল আমেরিকার অ্যাসপেন নামক একটি জার্নালে 1967 সালে। এর এক বছর পর এটি ফ্রান্সে 1968 সালে প্রকাশিত হয় এবং এই প্রবন্ধ প্রকাশের মধ্য দিয়ে যুগ যুগ ধরে আমাদের মধ্যে চলে আসা যে চর্চা, একটা টেক্সটের অর্থ খোঁজার যে চর্চা বা একটি শিল্পকর্মের অর্থ খোঁজার যে প্রচেষ্টা বা প্রবণতা, সেটিকে একেবারে ঘুরিয়ে দেন ফরাসি দার্শনিক, সমালোচক, চিন্তক রোলা বার্থ, যিনি শুধু সাহিত্য বা শিল্প সমালোচনা নয়, বিংশ শতাব্দীর যে সাহিত্য বা দর্শন, সাহিত্য তত্ত্ব বা দর্শন, সেটিতে বড় একটি অভিঘাত তৈরি করেন। এবং এরকমও আমরা ভাবতে পারি যে রোলা বার্থের আগ পর্যন্ত সাহিত্য বা শিল্প সমালোচনার যে ধরন ছিল বা প্যাটার্ন ছিল, সেটি ছিল মোটা দাগে স্ট্রাকচারালিস্ট বা কাঠামোবাদী। এবং রোলা বার্থের এই প্রবন্ধ প্রকাশের পর সেটি পুরো ঘুরে গেল, এবং এটি ঘুরে গেল কোন দিকে? পোস্ট স্ট্রাকচারালিস্ট প্যাটার্নের দিকে, অর্থাৎ উত্তর কাঠামোবাদী যে চিন্তা পদ্ধতি, তার দিকে। রোলা বার্থ বললেন, যেখানে লেখকের মৃত্যু ঘটে ঠিক সেখানেই পাঠকের জন্ম হয়। এখানে মৃত্যু শারীরিক মৃত্যু নয়। অর্থাৎ আমরা যদি ভাবি যে একটি টেক্সট বা একটি সাহিত্যকর্ম যিনি লিখেছেন, লেখার পরে যখন তিনি সেটি পাঠকের কাছে ছেড়ে দিয়েছেন, তখন পাঠকই এই টেক্সটের অথরিটি। অর্থাৎ পাঠক নিজে এই টেক্সট বিশ্লেষণ করবেন, মিনিং তৈরি করবেন, মিনিং খুঁজবেন, এবং তিনি নিজে অর্থ বা মিনিং নির্মাণ করে এই গ্রন্থের উপর আরোপ করবেন। এক এক পাঠকের অর্থ এক এক রকম হতে পারে, এবং এইখানেই একটি টেক্সটের বিশালত্ব, যে একটি টেক্সট আমি যেভাবে ব্যাখ্যা করছি, একটি টেক্সটের ভেতর থেকে আমি যে অর্থ বের করে আনছি, সেটি হয়তো আরেকজন পাঠক বের করে আনছেন না, তিনি আরেকটি ভিন্ন বা নতুন অর্থ বের করে আনছেন। অর্থাৎ একটি টেক্সট তখন একটি টেক্সটাইলের মতো। এখানে অসংখ্য ফেব্রিক্স আছে, অর্থের ফেব্রিক্স আছে। এই অর্থ কিন্তু প্রতিনিয়ত রিডার বা পাঠক তৈরি করছেন, লেখক নন। টেক্সট অটোনোমাস, টেক্সট স্বাধীন। অর্থাৎ লেখক কোনো অর্থ চাপান না টেক্সটের উপরে, বরং পাঠক সেই টেক্সটের বিচার বিশ্লেষণ বা ব্যাখ্যা নিজের মতো করে করে নিজের মতো করে অর্থ তৈরি করেন। এবং রোলা বার্থ আরও বলছেন যে একটি টেক্সট যখন একজন লেখক লিখছেন,
এটি কিন্তু এই নয় যে তিনি একেবারে হঠাৎ করে বা কোনো দৈব্য ঘটনায় তিনি উৎসাহিত হয়ে একেবারে যে ভাবনা আগে একেবারেই ছিল না সেটি গ্রন্থিত করছেন, তা কিন্তু নয়। রোলাবার্ট বলছেন একটি টেক্সট আসলে অসংখ্য টেক্সটের সমন্বয় বা সাইটেশনস। একটি টেক্সটের মধ্যে অসংখ্য টেক্সটের ফেব্রিক্স বা ফেব্রিকেশনস থাকে। যেমন আপনি যে শার্ট বা জামা পরে আছেন সেটি দূর থেকে যদিও মসৃণ দেখায়, আপনি কিন্তু জানেন যে এই ফেব্রিক্সের মধ্যে অসংখ্য সুতার গিট আছে বা নোট আছে। একের পর এক এই গিটগুলো বা নোটগুলো তৈরি করে এই ফেব্রিক্সটা বুনন করা হয়েছে। এখন আপনি যদি এই সুতো ধরে টানতে থাকেন তাহলে একে একে গিটগুলো খুলতে থাকবে। এই গিটগুলো আসলে এভাবে বোঝার চেষ্টা করুন যে এগুলো ওই অর্থের যে গিট টেক্সটগুলোর মধ্যে গ্রন্থিত থাকে সেই অর্থের গিট এগুলো। আপনি একে একে খুলছেন, সেই নোটগুলোকে আনটাই করছেন অর্থাৎ খুলছেন এবং নতুন নতুন অর্থ বের করছেন, আবিষ্কার করছেন, নির্মাণ করছেন। এবং এই কাজটি কিন্তু রিডার আপনি করছেন, লেখক করছেন না। এবং আপনি যখন সেই কাজ করছেন আপনার যে বুদ্ধিবৃত্তিক সামর্থ্য, আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন সেই পরিস্থিতি, যে প্রেক্ষিতে আপনি দেখছেন সেই প্রেক্ষিত, যে লেন্স দিয়ে আপনি দেখছেন টেক্সটকে সেটি, এই সব কিছু কিন্তু আপনার অর্থ নির্মাণের রসদ। সব কিছু মিলিয়েই আপনার এই অর্থ তৈরি হয়। এবং যেহেতু পাঠকের পরিস্থিতি ভিন্ন হতে পারে, কনটেক্সট বা প্রেক্ষিত আলাদা হতে পারে, জায়গা ভিন্ন ভিন্ন হতে পারে, সেই জন্যে একই টেক্সটের ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হতে পারে। যেহেতু এই ব্যাখ্যা এবং অর্থ নির্মাণের যে পরিস্থিতি সেটি প্রতিনিয়ত বদলে যাচ্ছে, বদলে যাবেই। এই কারণেই একটি টেক্সট আসলে স্বাধীন এবং টেক্সটের অর্থ নির্মাণ করেন পাঠক, লেখক নয়। এই জন্যই রূপকালঙ্কারিকভাবে বা মেটাফরিক্যালি রোলাবার্ট বুঝাতে চেয়েছেন যে লেখকের মৃত্যু হয় যখন লেখক তার লেখা ছেড়ে দেন পাঠকের কাছে, তখন লেখক আর সেই টেক্সট বা সেই গ্রন্থের অর্থ নিয়ন্ত্রণ করেন না, সেই অর্থ নির্মাণ করেন পাঠক। এবং এইখানেই রোলাবার্ট আরেকটি বিষয় সামনে এনেছেন। তিনি অথর শব্দটি ব্যবহার করার পক্ষে নন, তিনি স্ক্রিপ্টার শব্দটি ব্যবহার করেন। অথর শব্দটার সাথে অথরিটির যোগ আছে। তো রোলাবার্ট বলছেন লেখক আসলে তার যে লেখা, তার যে সৃষ্টিকর্ম সেটির অথরিটি নন, অথরিটি আসলে পাঠক। লেখকের কাজ কি তাহলে? শুধু তিনি অসংখ্য যে টেক্সট আছে তার পূর্ববর্তী যারা লিখেছেন, বলেছেন, তাদের যে কথা, তাদের যে ভাবনা, তাদের যে মনন, সেগুলোকে তিনি শুধু তার নিজের যে বুদ্ধিবৃত্তি সেই সুতো দিয়ে গেঁথে ফেলেন, গেঁথে একটি গ্রন্থ তৈরি করেন। তিনি আন্তঃগ্রন্থিকতা ঘটান। এই যে আন্তঃগ্রন্থিকতা অর্থাৎ ইন্টারটেকচুয়ালিটি, এটি ঘটানোই লেখকের কাজ। লেখকের কাজ অর্থ নির্মাণ করা নয়, অর্থ নির্মাণ করেন পাঠক। তো এই যে ভাবনা যেটি রোলাবার্ট আমাদের সামনে হাজির করলেন, সেটি কিন্তু বিংশ শতাব্দীতে অর্থাৎ 1967 সালের পর থেকে সাহিত্য সমালোচনায় ব্যাপক পরিবর্তন নিয়ে এলো। এবং সাহিত্য সমালোচকের যে কাজ, সেই দায়িত্বেরও একটি
বড় পরিবর্তন ঘটিয়ে দিল রোলাবার্তের এই প্রবন্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।